চমকে উঠল নূপুর। আমাদের বিছানা? অর্ণব বলতে লাগলো, সেই বিছানায় পূর্ণিমা আর অমাবস্যা মিলে মিশে লুটোপুটি খাবে আমার বুক জুড়ে। অমাবস্যা পূর্ণিমা একসাথে কি করে তাই ভাবছ না? নূপুর ভাবেনি কিছুই। সে তো আমাদের বিছানা ওই এক পাকে এখনো হুঁশ হারা। কি বলছে অর্ণব তা আর বোধগম্য হচ্ছে না। তবু অর্ণব বিস্তর বলে চলল, অমাবস্যা শুধুই অসুন্দরী নয়, আমার অমাবস্যা এই জগৎ সংসারে সুন্দরের প্রতীক হিসেবেই আমি ধরেছি। তুমি আমার অমাবস্যা আর পূর্ণিমা, ওই চাঁদের দুটিকেই উল্লেখ করেছি। নূপুর আর কিছুই শুনতে চাইল না। একসাথে এত কিছু তার আর সহ্য হচ্ছে না। যুগ যুগ অপেক্ষার পর যদি এতটুকু জানতো, তাতেও বোধহয় সে সহন ক্ষমতা হারিয়ে ঢলে পড়তো তখনই। বাড়ি যাব। কথা শেষ করে নেই। দিন ঢলেছে পশ্চিমে, সন্ধ্যের আর খুব দেরি নেই। বাবাও সে দুপুর থেকে কয়েকবার কল করেছেন। প্রথমে মিথ্যে বলেছে সে আছে এক বান্ধবীর বাড়িতে। বাবা ঠিকানা চাইলো তাকে নিতে আসবে বলে, সেখানেও মিথ্যে বলে কল কেটে দিল। দিন ঘনিয়ে যেতে এবার বাবা অস্থির হয়ে কল করেই যাচ্ছেন, কিন্তু অর্ণবের সেদিকে খেয়াল নেই। সে বলে চলেছে মনের জমানো সকল ভাবনা। নূপুর এবার আর কিছুই শুনতে চাইছে না। অর্ণব তাকে নিয়ে স্বপ্ন বুনে এই জানতে পেরে গোটা এক জীবন ধন্য তার। উঠুন, আমি বাড়ি যাব। শেষটুকু শুনবে না? কিসের শেষ শুনবো? আমার স্বপ্নের সমাপ্তি। না। বলেই নূপুর বসা থেকে উঠে দাঁড়ালো, পা বাড়ালো বাইকের দিকে। তখনই টান পেল বাঁ হাতে। অর্ণব টেনে ধরেছে তার হাত। সে ফিরে চাইল। আমার ঘরে অমাবস্যা নয়, জায়গা নেবে বৃষ্টি। আমার জীবনে সাজানো স্বপ্ন কখনো বাস্তব হয় না। রিনিঝিনি নূপুর নিক্কণ স্বপ্নে রয়ে যাবে। আজীবন রুমঝুম করবে অনাকাঙ্ক্ষিত বর্ষণ। এটাই আমার জীবন। কথাটুকু বলতে বলতেই উঠে দাঁড়িয়েছে অর্ণব। মুখোমুখি নূপুরকে এক পলক দেখে আচমকায় সে জড়িয়ে ধরল বুকের মাঝে, অস্ফুটে উচ্চারণ করল, ভালোবেসে ফেলেছি তোমায়, বড্ড ভালোবেসে ফেলেছি। দেখো, তোমায় ভালোবেসে আমি আবারও ধ্বংস হয়ে গেছি। আমার জীবন কখনোই পরিপাটি হয় না, আজও তাই। তুমি আমার হবে না, আমি হেরে গেছি জীবনের কাছে। আরও একবার তুমি ক্ষমা করে দিও আমায়। কোমল হাতে নূপুর ঠেলে দিল অর্ণবকে। অবিশ্বাস্য নজরে তাকিয়ে দেখল একবার সামনের মানুষটাকে। কি দেখলো কে জানে। প্রচন্ড জোরে অর্ণবের গালে থাপ্পড় মেরে বসল। অর্ণব হতবাক হয়ে তাকাতেই নূপুর বলল, বাইকে স্টার্ট দিন, আমি বাড়ি ফিরবো। এরপর আর কোনো কথা হয়নি দুজনের। নূপুরকে একেবারে তাদের এলাকার বাজার থেকে একটু দূরেই নামিয়ে রিকশায় বসিয়ে দিল। তবুও বাইক নিয়ে ছুটল পেছন পেছন, ঠিক নূপুরদের গেট অব্দি। নূপুর বাড়ির ভেতর চলে যেতে অর্ণব সোজা গেল খালুজানের অফিসে। আজ শেষবার কথা বলে নেবে। খালুজানের মতো না বদলালে সে কথা বলবে বৃষ্টির সাথেও। এরপরও যদি না কাজ হয় তবে। এ পর্যায়ে স্বগতোক্তির মতো বিড়বিড় করে বলল, হারিয়ে যাব কোথাও নূপুর তোমার সঙ্গে নিয়ে। কিন্তু কিছুটা মস্তিষ্ক তাকে সজাগ করে দিল। তোমার দাদির কি হবে? বোনটার জীবন কেমন হবে? আজকে তো অর্ণব চৌধুরীর বোনকে দেখলাম কলেজের গেটের সামনে। আপনি না করার পর থেকে আমি তো তারে ফলো করি না। আইসকা ওই পথে যাইতে সময় চোখে পড়লো। আইজা অর্ণব চৌধুরীরে তো নয়ন নজরে রাখে, আমি শুধু তোর বোনই রাখতাম। উপাস থেকে আরও কিছু হলো। গুপ্তচর এই লোকটা অনিতা ভেবে আগেও নূপুরকে নজরে রাখত। ভুলটা সে আরো বছর দেড়েক আগেই করেছিল, যখন অনিতা নূপুর কলেজে যেত একসাথে। কারো আদেশ পেয়ে সে অর্ণবের বোনের পেছনে লাগলেও একটা ভুলে অনিতার জায়গায় নজরবন্দি হয়েছিল নূপুর। আদেশক্রমে লোকটা ফলো করা বন্ধ করলেও পুনরায় অন্য একজনের আদেশেই সে আবারও নূপুরকে নজরবন্দি রেখেছে। পার্থক্য শুধু এই, এবারের আদেশকারী অন্য কেউ। যাকে ভালোবেসে কখনো ছুঁয়ে দেখার অধিকার নেই, তাকে রাগে ক্রোধে থাপ্পড় বসিয়েছে। বয়সের ফারাকটাও তখন মাথায় আসেনি, এতটাই ছিল রাগের মাত্রা। অথচ বাড়ি ফেরার পর থেকে মনটা পুড়ে যাচ্ছে। আচ্ছা, ফোন করে একটিবার মাফ চেয়ে নেওয়া উচিত না? পরক্ষণে মনে হলো, কিসের উচিত? ভালোবেসে যে ভালোবাসার মানুষকে আপন করতে জানে না, তার মতো কাপুরুষ নির্বোধকে শুধু থাপ্পড় নয়, ফাঁসিতে ঝোলানো উচিত। রাগের বশে এলোমেলো ভাবতে ভাবতে রাতটা পার হলো নূপুরের। বাবা সে রাতে ব্যস্ততার জন্য বাড়ি ফিরেছেন অনেক রাতে, তাই চেয়েও মেয়েকে কিছু জিজ্ঞেস করেননি। সকাল হতেই নাস্তা শেষে নূপুরের ঘরে এলেন। আজ ভার্সিটিতে যাবে বলে প্রস্তুতি নিচ্ছিল সে। কাল কোথায় গিয়েছিলি? ভারী গম্ভীর শোনালো বাবার কণ্ঠস্বর।
এর আগে কখনো এমন স্বরে কথা বলেননি তিনি। একটা টিউশনি। একদম মিথ্যা বলবি না আমার সাথে। আমি নিজে দেখেছি তোকে কলেজ রোডে এক ছেলের বাইকে উঠতে। চমকে গেল নূপুর বাবার কথা শুনে। বাবা দেখে ফেলেছে তাকে। সত্যি করে বল, কোথায় গিয়েছিলি? ছেলেটাকে সেটাও আমার অজানা নয়। বান্ধবীর ভাইয়ের সাথে ভর দুপুরে বাইকে চেপে গেলে ফিরে এলি সন্ধ্যার পর। তোর কি মনে হয় তোকে কেউ চিনবে না, কিচ্ছু বলবে না? আজকের পর কোনো রকম যোগাযোগ যেন না থাকে ওই ছেলের সাথে। এমনকি তার বোনের সাথেও দরকার নেই। পড়ালেখা অনেক করেছিস, আর লাগবে না। বাড়ির কাজকর্ম শিখে নে, আমি শীঘ্রই তো। নাজিম সাহেব নিজের বক্তব্য শুনিয়ে চলে গেলেন মেয়ের ঘর থেকে। মেয়েকে যখন দেখলেন ওই ছেলের বাইকের পেছনে বসতে, তখন আচমকালেও এক মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেললেন অতি শিগগিরই মেয়ের বিয়ে দেবেন। ছেলেটাকে চেনার পর থেকে যথেষ্ট ভালো লাগতো। তাদের পরিবারের খবর খুব বেশি না জানলেও মেয়ের সক্ষতার জন্যই কিছুটা খোঁজ খবর রাখতেন, সেই সুবাদেই কিছুটা জানা। এই ছেলের মা বাবার সম্পর্ক ভালো ছিল না, মূলত বাবার পরনারী আসক্তি, নেশা পানি করা, এসবে মা বাবা আলাদা হলো। দুটো ভাই বোন, তারা একজন বড় হলো খালার বাড়ি, আবার বিয়ে হলো সেই খালারই ছেলের সাথে বিয়ে। কথা ছিল অন্য খালার ছেলের সাথে বিয়ে হবে। সব মিলিয়ে তাদের পরিবারে কিছুই ঠিক মনে হয়নি নাজিম সাহেবের, তবুও মায়া হতো হয়নি মেয়েটার জন্য। তাই নিজের মেয়েকে কেমন নিষেধাজ্ঞা দেয়নি নিষ্ঠে, নিজেই বরং স্নেহের চোখে দেখে এসেছেন তাদের ভাই বোনকে। তাই বলে অমন পরিবার ছাড়া ঘরে মেয়ে দেবেন, তা বাবা টাকার দিক থেকে নিজের যে অনেক উপরের ঘরে, অসম্ভব। মনে মনে সাজিয়ে নিলেন কিছু কথা। কালি একবার ওই ছেলের সাথে কথা বলে মনের সংশয় দূর করবেন। পরের দিন সকালবেলায় কড়া গলায় মেয়েকে আরেকবার বলে গেলেন বাড়ি থেকে বের না হতে, এমনকি ফোনে ফোনে টিউশনগুলো ছাড়তে বলে বাড়ি থেকে বের হয়ে গেলেন নাজিম সাহেব। নূপুর খেয়াল করলো আজ বৃহস্পতিবার, বাবা আজ ঘরের রং মিস্ত্রি খবর দিয়েছিলেন বাড়ি রং করাবেন বলে, অথচ সকাল হতেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন কাউকে কিছু না বলে। এমন সময় ছোট মা এলেন ঘরে। তোমার আব্বা কই গেল সকাল সকাল? নূপুর অবাক হলো ভীষণ। বাবা ওনাকেও বলেনি কোথায় যাচ্ছে? আমাকে তো কিছু বলেনি। মিশা কথা কাউকে। কালকা ঘরের ভিতর ফুসুর ফাসুর তো শুনলাম বাপ মাইয়ার, তারপরে দেখলাম ঘটকরে ফোন দিল, আবার কয়েকদিন ধইরা বাড়ি রং করব বলতাছিলা। কি আকাম করছো সত্যি কইরা কও তো মাইয়া? হইছো কাইল্লা, তার মধ্যে আকাম করলে বিয়া তো দূর, মানুষে থুতু দিতেও আইব না। হঠাৎ বৃষ্টির মতো কেমন ঝপাঝপ কতগুলো নোংরা ইঙ্গিত সহ বাক্যবান ছুড়ে দিলে ছোট মা। বাবাকে কালকের কথাগুলো ওনাকেই বলেছে? ছি, এমনই কেন হতে হবে সৎমায়েদের? খায় পরে বাবার তার অধিকার আছে, তবু এমন কেন বলতে হয় সৎমায়ের? অর্ণবের সাথে কাটানো মুহূর্তগুলোই কেমন বিষ ছোবল দিচ্ছিল কাল, সেই সাথে বাবার সন্দেহ। সবকিছুতে এবার বিতৃষ্ণা এসে যাচ্ছে তার। চোখ মুখ বুঝিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে পড়ে রইল নূপুর। সব দোষ ওই জলাত মুখ মানুষটার। কি হতো যদি তাদের দেখা না হতো? পরে মুহূর্তেই ভাবনা এলো, ওই মানুষটা একদমই দোষী নয়, অনাহত দোষ চাপানো অন্যায় হচ্ছে তার। লোকটা কখনোই তাকে প্রশ্রয় দেয়নি, এমনকি তার আগে কখনো তাকে নিয়ে ভাবতেই চায়নি। শুরুটা তো সে নিজেই করেছিল, দুনিয়ার সর্বোচ্চ বেহায়া মেয়েটি হয়ে। হ্যাঁ, সে নিজেই বেহায়া হয়েছে, উল্টো অর্ণব তাকে সতর্কতার সাথে এড়িয়ে গেছে অনেকটা দিন। দু চোখ ডুবলো এবার জলধারায়। সময় বোঝাবে তাকে বেহায়াপনার শাস্তি। বরের আদুরের সান্নিধ্যে মেয়েরা হয় প্রস্ফুটিত পুষ্প, অর্ণিতাও হয়েছিল এক রাতের আর্থিকটা। এরপরের সকালেই সে আবার মূর্ছা গেল একমাত্র ভাইয়ের বিরহ ভাবনায়। সকাল হতে আবারও মাথা ঝাড়া দিয়ে উঠলেও গতদিনের দুর্ভাবনা কোনো না কোনো ভাবে তাকে ঘিরে যা সংঘটিত হয়ে আছে। ভাই তার যতই অস্বীকার করুক, সে তো জানে তার বিয়ে নিয়ে খালুজান কতটা নাখোশ। সে এও জানে রিজওয়ানের সাথে তার বিয়ে হয়েছে বলে কয়েকশো কোটি টাকার অসীম এক লোকসান গুনতে হয়েছে খালুজানকে। দাদি বলতো যার যত আছে তার ততই চাই। খালুজান কত বড় ব্যবসায়ী, তার টাকার পরিমাণ এমন, আর এদেশে ঠিক কত বড় ধনির কাতারে তিনি সে আন্দাজ অর্ণিতা ছোট থেকেই আছে। যে মানুষটা দেশ ছেড়ে বিদেশেও সফল ব্যবসায় পরিচালনা করতে জানে, যিনি দেশের রাজনৈতিক অঙ্গনে অপ্রকাশিত রাজত্ব করতে পারছেন অর্থের জোরে, তিনি অবশ্যই নিজের সন্তানের জন্য সেই মাপের কোনো পরিবার খুঁজবেন। সেটাই তো স্বাভাবিক। অনিতা এও জেনেছে খালুজানের এই স্বাভাবিকতা শুধুমাত্র দুই ছেলের ক্ষেত্রে। মেয়ের বেলায় তিনি সম্পূর্ণ আবেগী এক পিতা, কন্যা স্নেহে অন্ধত্বের শেষটাই আছেন খালু। তাই রিদওয়ানের পছন্দে খুশি হননি। আগেই তো প্রস্তাব যে এসেছিল রিদওয়ানের জন্য, দেশের প্রথম সারির ধনাঢ্য ব্যক্তির পরিবারের পক্ষ থেকে।
সে প্রস্তাব পায়ে ঠেলে ছেলে যখন নিজের বাড়িতে আশ্রিতা খালাতো বোনকে বিয়ে করতে চায় বাবা হয়ে, তিনি তা কি করে সহ্য করতেন? তাই তো একটা বছরের মাঝে একবার পুত্রবধূ ঘরে তোলার মনোভাব ব্যক্ত করেননি। অথচ যেই জানতে পারলো মেয়েই পছন্দ করে বসে আছে, অর্ণব ভাইকে অমনি মনে পড়ে গেল ছেলে আর তার বিয়ের কথা। আজব লাগলেও এটাই সত্যি, অর্ণিতা রিদওয়ান এখন বাসার শেখের ছোট্ট প্রয়োজনের বেশি কিছু না। ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করলেও হঠাৎই কান্না থেমে গেল অর্ণিতা। কাতর মুখে তাকে জড়িয়ে পাশে বসে থাকা রিদওয়ান স্বস্তির নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেই কানে এলো অস্বস্তিকর কথা। তুমি চলে যাও এখান থেকে, আজকের পর আমাদের কোনো সম্পর্ক থাকবে না আর। এসব কি বলছিস অর্ণি? হকচকিয়ে গেছে রিদওয়ান। অর্ণিতার কি মাথা খারাপ হয়ে গেল? ঠিকই বলছি, সরো তুমি, আমার কাছে আসার দরকার নেই আর। তুমি তোমার বাবার পছন্দের মেয়েকে বিয়ে করো, গিয়ে যাও। আমি আমার ভাইকে একটুও কষ্ট পেতে দেব না। বাকরুদ্ধ, স্তব্ধ আর মুখ হয়ে গেছে রিদওয়ান। কি বলছে অর্ণি? সর্বদা স্বল্প বাক্য থাকা অর্ণি এক নাগারে উদ্বাস্তুর মতো কি বলে চলেছে, সব যেন কিছুই মাথায় ঢুকলো না রিদওয়ানের। আমার কথা শোন অর্ণি, তুই ভয় পাচ্ছিস কেন বলতো? কথাগুলো বলতে বলতে দু হাতের মাঝে রিদওয়ান জড়িয়ে নিতে চাইল অর্ণিকে। সেদিকে পাত্তা দিল না অর্ণি। সে রিদওয়ানকে ছেলে সরিয়ে দিল নিজের কাছ থেকে। রাতের বিবর্ষণা দেখে ওনার পেঁচিয়ে এগিয়ে গেল বেডসাইড টেবিলের সামনে। ওই তো ওখানেই আছে বার্থ কন্ট্রোল পিল ট্যাবলেট, রিদওয়ানি কাল এনে দিয়েছিল। সেটা হাতে নিয়ে ট্যাবলেট মুখে পুরে পাশেই রাখা বোতল থেকে পানি দিয়ে গিলে ফেলল। দ্রুত পায়ে ছুটে গেল বাথরুমে। মুহূর্তে আবার বেরিয়ে এলো। চঞ্চল হাতে ব্যাগ থেকে জামা বের করে আবারও ঢুকে গেল সে বাথরুমে। গোসল সেরে বেরিয়ে যাবে এখান থেকে আজ এক্ষুনি। রিদওয়ান তখনও হতভম্ব চোখে তাকিয়ে আছে বাথরুমের দরজার দিকে। কি হচ্ছে এসব, কেন হচ্ছে, কিছুই যেন মাথায় ঢুকছে না। মিনিট 10 বেরিয়ে এলো অর্ণিতা। মাথা মোছা হয়নি, চুল বেয়ে পানি পড়ছে, মুখে চোখে কান্নার ছাপ স্পষ্ট। জামা পরেছে উল্টো, আবার ওড়নাটাও নিয়েছে অন্য জামার। সে আর কোনো দিকে না তাকিয়ে নিজের ব্যাগ হাতে নিয়ে দরজায় এগোলো। সেদিকে চলতি পথে রিদওয়ানকে বলল, আজকের পর আর কেউ নই আমরা দুজন দুজনার। তুমি বাড়ি ফিরে যাও তোমার বাবার কাছে, বিয়ে করে নিও ওই নাদিয়াকে। চমকে উঠল রিদওয়ান। নাদিয়া? বিদ্যুৎ পেকে হুঁশ ফিরল যেন তার। নাদিরার কথা অনেকে বলল। এবার খেয়াল হলো অর্ণিতা বেরিয়ে যাচ্ছে। দুবদা পা ফেলে খপ করে ধরলো অর্ণিতার হাত, জাপটে ধরলো বুকের মাঝে। এই অর্ণি, কি বলছিস এগুলো? তোর মাথা ঠিক আছে? ওই মেয়েকে কেন বিয়ে করব? এসব কে তোকে বলেছে? অর্ণিতা জবাব দিল না রিদওয়ানের কথা। সে রিদওয়ানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতেই আবার বলতে ভাবল, আমি এতিম হয়েও সব পেয়েছি জীবনে। খালামনির কাছে মায়ের আদর, খালুজান দিয়েছিল বাবার স্নেহ, রিদম ভাই আর বৃষ্টি আপুর মাধ্যমে ভাই বোনের সঙ্গ পেয়েছি। তোমার কাছেও পেয়েছি জীবন সঙ্গীর সর্বোচ্চ মুহূর্তগুলো। কিন্তু আমার ভাই। এবার যে কান্নার দমক বেড়ে গেল অনেক। নিজেকে ছাড়ানোর চেষ্টা বাদ দিয়ে রিদওয়ানকে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। অস্পষ্ট উচ্চারণে বলে গেল সে, আমার ভাই পাইনি বাবা মা আর তার একমাত্র বোনটাকে। নিজের জীবনে ক্লান্তি লগ্নে লড়াই করেছে একাকিত্বের সাথে, তবুও শক্ত প্রাচীরের ন্যায় অটল দাঁড়িয়েছিল আমার দায়িত্ব দাদির দায়িত্ব পালনের জন্য। মাত্র 16 বছর বয়সে ব্যবসার পেছনে পরিশ্রম করে গেছে, যেন এই আমি তার প্রয়োজনে সবটা নিজ অর্থে দিতে পারে। আজও আমার জন্য নিজের খুশি বিসর্জনের জন্য পা বাড়াচ্ছে। আমি এটা মেনে নেব? অসম্ভব। তুমি ফিরে যাও বাড়িতে। আমি বুঝতে পারছি খালুজান নিশ্চয়ই আমার নাম করেই জোর করছে ভাইয়াকে। বৃষ্টি আপু অনেক ভালো মেয়ে, কিন্তু আমার ভাই তাকে ভালোবাসতে পারবে না। দাম আটকে যেন উগড়ে দিচ্ছে সকল দুঃখ যন্ত্রণা। রিদওয়ান চুপচাপ শুনে গেল অর্ধাঙ্গিনীর সকল ক্ষোভ, লুকানো কষ্টের ঢালি উল্টে পিঠে দিল সবটা ঢেলে। এই মেয়ে এত কথা কি করে বলছে? জীবনের সকল জমানো কথায় কি বলে দিচ্ছে অনি? মেয়েটাকে শান্ত করার কোনো উপায় যেন খুঁজে পাচ্ছে না রিদওয়ান। বাধ্য হয়ে অনিকে এক হাতে জড়িয়ে বিছানায় বসিয়ে দেয়, অন্য হাতে ডায়াল করে অর্ণবের নাম্বার। কয়েক সেকেন্ডে তার রিসিভ হয় ওপাশ থেকে। অর্ণি তখন একাধারেই বলে চলেছে, আমার ভাইকে কষ্ট দিলে আমি জীবনে আর কখনোই খালুজানের সাথে কথা বলবো না। তুমি চলে যাও এখান থেকে। আমি আমার ভাইকে এবার আর দুঃখে দেখতে চাই না। ছাড়ো আমাকে। অর্ণবের কানে পৌঁছে গেছে বোনের হাহাকার ভরা অর্থনাদ। বুকের ঠিক ভেতরটায় গিয়ে লাগলো সে আঘাত। ওর খুশির জন্য জীবন দিতে ভাববে না অর্ণব, সেখানে বৃষ্টিকে বিয়ে করা তো দুধ ভাত। অথচ বোনটাই দেখো কি অস্থির হয়ে কেঁদে ভাসছে তার কথা শুনে। কি বলেছে তার জীবনে কারো আদর, ভালোবাসার, স্নেহের কমতি আছে? তার জীবন তো পরিপূর্ণ বোন আর দাদির ভালোবাসে। কল কেটে আবার কল দিল অর্ণব। রিদওয়ান ধরতে অর্ণব বলল, ফোনটা
অর্ণির কানে ধর। তাই করলো রিদওয়ান। কয়েক মুহূর্ত কেটে গেল নিশ্চয়, কিচ্ছু শুনছে ভাইয়ের কাছ থেকে, তারপরই কান্না থামিয়ে চুপ হয়ে গেল। রিদওয়ান জানে না কি এমন বলল তার ভাই, যা শুনে সব কান্না মিলিয়ে গেল এমন করে। অর্ণবের সাথে নূপুরের যোগাযোগ বিচ্ছিন্ন, আগেও খুব ছিল তেমন নয়, তবুও কিছু ছোট বার্তা, কিছু আবেগ প্রকাশিত হতো ফোন কলেও। আজ 1 সপ্তাহ হয় সে ছোট্ট যোগাযোগটাও নেই। হয়তো হয়ে যেত কিছুটা, তা একবারই বন্ধ হলো 2 দিন আগে নূপুরের বাবার কথা শুনে। অর্ণব তখন অফিসের জন্যই বের হচ্ছিল। বাইক স্টার্ট করে গলির মোড়ে যেতে চোখের কোণে ভেসে এলো কারো হাতের ইশারা। ততক্ষণে বাইক টেনে চলে গেছে অনেকটাই দূর। চেনা প্রতিচ্ছবি দেখেছি মনে হতেই সে বাইক থামায়, পুনরায় ফিরে আসে পেছনে। দেখতে পায় 2 বার দেখা মুখটা। সালাম জানিয়ে সামনে দাঁড়াতে মানুষটা জানায় কিছু কথা আছে তার সাথে। অর্ণব সম্মতি জানিয়ে বাইকে বসতে বলে। দুজন এসে বসে বাড়ি থেকে অনেকটাই দূর নির্জন এক জায়গায়। ঘন বসতিপূর্ণ শহরে খুঁজলে এখনো পাওয়া যায় একটু আধটু কোলাহল মুক্ত পরিবেশ, তা অতি সামান্যই বটে। তেমনি এক জায়গায় মুখোমুখি দাঁড়ানো 2 জন মানুষ। সময়ক্ষণ ব্যয় না করে নাজিম সাহেবই মুখ খুললেন প্রথমে। আমি বাবা হয়ে কিছু কথা বলতে ও জানতে এসেছি তোমার কাছে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় অর্ণব। নাজিম সাহেব তা বুঝতে পেরে আবার বললেন, আমার মেয়ে আর তোমার মধ্যে কি কোনো রূপ সম্পর্ক? আর বলার দরকার পড়ল না। অর্ণব নিজে এবার জবাব দিল, না আঙ্কেল, কিছু নেই। হয়তো হতো, কিন্তু হয়নি। আপনি নিশ্চিন্ত থাকুন আপনার মেয়েকে নিয়ে। গত সপ্তাহে ভর দুপুরে তোমার বাইকে করে গেল। কিছু কথা বলার ছিল তাকে, বলে দিয়েছি আমি স্পষ্ট করে। সেও নিশ্চয়ই বুঝে গেছে। এখন আর ভয় নেই, জানি আপনি অস্থির হবেন। মুখে কিছুটা হাসি টানার বৃথা চেষ্টা করে জবাব দিল অর্ণব। নাজিম সাহেব তাতে আশ্বস্ত হলেন কিনা বোঝা গেল না। তিনি যেন আরেকটু দৃঢ়ভাবে কোনো কিছু শোনার অপেক্ষায় ছিলেন। শেষ মুহূর্তে চলে যাবেন ভেবে পা বাড়াতে গিয়েও আবার থামলেন। জানানোর উদ্দেশ্যেই যেন এবার বললেন, আমার মেয়ের বিয়ে ঠিক করেছি আমি। পাত্র দেখা হয়ে গেছে, মেয়েও পছন্দ তাদের। শুক্রবারে এলেই হয়তো আংটি পরিয়ে। তাই বলছিলাম কি, যদি কোনো যোগাযোগ থেকেও থাকে তার সমাপ্তি দিন। কথাটা বলে আরেকটু দাঁড়ায়নি নূপুরের বাবা। অর্ণব মাথা নিচু করে সেখানেই দাঁড়িয়েছিল। একটা বাবা মেয়ের সুখের কথা ভেবে এসেছেন তাকে মেয়ের থেকে তাকে দূরে থাকার অনুরোধ করতে। আরেকজন বাবা মেয়ের সুখে তাকে সকাল দুপুর ধমকি দেয় মেয়ের সাথে তাকে জুড়ে দিতে। কি আশ্চর্য, দুজনেই মেয়ের বাবা, অথচ দুজনের চাওয়াই আকাশ পাতাল ব্যবধান। আচ্ছা, তার নিজের বাবা বেঁচে থাকলে কি অর্ণির সুখ নিয়ে আগে ভাবতো না? অবশ্যই তার বাবাও নিশ্চয়ই অর্ণির সুখের কথা ভাবতো, কিন্তু তার বাবা নেই। হঠাৎই মনে হলো বাবা নেই তো কি হয়েছে, অর্ণির ভাই তো আছে, সে করবে সব বাবার মতো করি। খালুজানের হুমকি ধমকেকে ঠিক পায়ে মারিয়ে দিয়ে যেন সে খালুকে ফোন করে মুখের উপর বিয়ের প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো। অর্ণির সুখ রিদওয়ানের পাশে থাকা, জীবন সঙ্গীর চেয়ে বেশি সুখ আর কেউ দিতে পারবে না তার বোনকে। মনে মনে ছক কষে নিল সে। অর্ণিকে এই দেশেই রাখবে না। ডাক্তারি পড়া শেষে সে দেশের বাইরে থেকেও পড়তে পারবে, চট্টগ্রামে যাবে সে দ্রুত। তারপর খোঁজ খবর নিয়ে নিশ্চয়ই সে একটা ব্যবস্থা করতে পারে। রিদওয়ানও তো বিদেশেই থাকছে, দুজনে না হয় নিজেদের সেদিকেই গুছিয়ে নেবে। আর রইল তার বিয়ে নিয়ে কথা। নূপুরের বাবাকে আজই ফোন করে প্রস্তাব রাখবে সে। জীবন তো একটাই, এক জীবনে সুখটাই যদি না পায় তবে বেঁচে থাকা কিসের আশায়? মহাকালের গহ্বরেই তলিয়ে যাওয়া প্রাণকে কখনো পুনঃস্পন্দিত হয়। অর্ণব এমনকি এক প্রাণের পরিচয় যার জন্ম হয়েছে অতলে হারিয়ে যাওয়ার অভিপ্রায়। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার গুছিয়ে রাখা পরিকল্পনা উল্টে গেল হাওয়ার মতো। ইচ্ছাকৃত নয়, তবু একটা কথা আছে, লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। তাই যেন প্রতিদিন একটু একটু করে জেনে আসছে অর্ণব। গত রাতের মধ্যে সে বোনকে, রিদওয়ানকে, এমনকি খালুজানকেও জানিয়ে দিয়েছিল বৃষ্টিকে বিয়েটা সে করছে না। বৃষ্টি আর অর্ণির মাঝে পার্থক্যটা সে কখনোই করেনি, তাই তার প্রতি যেমন কোনো অনুভূতি নেই জানিয়ে একটা সংসার সাজানো যায়। আর তারপরে যদি তাদের প্রস্তাব ফিরিয়ে নিতে আরো কোনো গভীর কারণ চায়, তবে সহজ ভাষায় বলা যায় সে একজনকে ভালোবাসে। বিয়ে যদি করতে হয় সে মেয়েটাকেই করবে, এবং কালই মেয়েটার বাড়িতে সে বিয়ের প্রপোজাল নিয়ে যাবে। মেয়েটা কে সে কথা অর্ণবের বলতে হয় না, বৃষ্টি নিজের সর্বসম্মুখে জানিয়ে দিল। মেয়েটি নিশ্চয়ই অর্ণিতা সেই কালো করে বান্ধবীটি। অর্ণব সায় জানিয়ে বৃষ্টিকে বলেছিল, ভুল বুঝিস না বোন, আমি চাই তুই সুখী থাক। সেই সুখ তুই আমার কাছে পাবি না, বিশ্বাস কর।
বিশ্বাসের আশ্বাস তোমায় দিতে হবে না অর্ণব ভাই। আমি জানি আমি কিসে সুখী হব। তুমি ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না, কখনো না। এরপর আর মুখ খোলেনি বৃষ্টি। সে উঠে চলে গেল বাবা আর অর্ণব ভাইয়ের আলোচনার থেকে। সেখানে উপস্থিত ছিল রিমন আর তার মা রায়নাও। আলোচনা বলতে অর্ণব চেয়েছিল নিজের দিক পরিষ্কার করে বৃষ্টিকে মানিয়ে বুঝিয়ে নিতে, তার হলো না তখন। তবুও অর্ণব দায় এড়াতেই অত বিস্তারিত বলে খালার বাড়ি থেকে বিদায় নিয়েছিল। মনে মনে ঠিক পণ করেই বেরিয়েছিল, বোঝা পড়ার সময় এখানেই সমাপ্তি। এরপর যা ঘটবে সবটাই তার ইচ্ছানুরূপ আর শ্যামাঙ্গিনীর মতাদর্শে। রাতটা সে জোরপূর্বকই ভালো ঘুমে কাটাতে চাইল। ঘুম কি কারো ইচ্ছের ধারে? এক্ষেত্রে জবাব হবে অবশ্যই না। অর্ণবেরও ইচ্ছে কাজে দিল না। রাতভর অফিসের টুকরো কিছু কাজ করেই কাটিয়ে ভোরে উঠে দাদির ঘরে গেল সে। ফজরের ওয়াক্ত শুরু হয়েছে আরো আধ ঘন্টা আগে। দাদির সালাত আদায় করে শেষে এখন চলছে দোয়া জিকিরের সময়। তিনি তসবিহ হাতে সবাই কাঁধ হয়ে শুয়েছিলেন বিছানায়, তখনই দরজায় করাঘাত। অর্ণব, হ্যাঁ আসবো? আয়। মুখে আয় বললেও মনে মনে বলছিলেন, আসিস না ভাই, তোর মনে যা চলছে তা নিয়ে কথা বলতে। ভয় হয় পাছে অর্ণির সংসারটা না ভেসে যায়। অর্ণব ঘরে প্রবেশ করিয়ে তাকালো জানলার দিকে। রুজিনা খালা ঘরে নেই। তিনি হয়তো জানালা খোলা হয়নি। নামাজ শেষে রান্নাঘরে যাওয়ার আগে রোজ জানলা খুলে দেয় খালা। দাদি নাকি সময়টা বাইরে থেকে আসা ভোরের স্নিগ্ধ বাতাস ভালো লাগে খুব। দাদা বেঁচে থাকার সময়টাই তারা স্বামী স্ত্রী নামাজ শেষে বাইরে বাগানের একপাশে চেয়ার বিছিয়ে সময় কাটাতেন। দাদি নিশ্চয়ই মিস করেন সেই সময় আর সঙ্গীকে। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। এই জীবন একাকিত্ব ঘুচাতে জীবন সঙ্গীর বিকল্প আসলেই আর কিছুই নেই। দাদির পায়ের কাছে খাটের উপর বসতে বসতে অর্ণব পকেট থেকে ফোন বের করে বলল, অর্ণির সাথে কবে থেকে কথা হয় না তোমার? তোকে না বলছিলাম আপনি কইরা বলবি আমায়? বলি তো মাঝে মধ্যে। সব কথাই বলবি। হুটহাট কি যে হয় তোমার। হতাশ নিঃশ্বাসে ফেলল অর্ণব। দাদি মাঝে মাঝে এমন করে, কোনো ব্যাপার আপসেট থাকলে অর্ণবের সমাধান নিয়ে কথা শোনাবে, কারণে অকারণে রুজিনা খালাকে বকাঝকা করবে, এমনকি গেটের দারওয়ানকে ডেকেও বকাবকি করতে থাকে। আজও বোধহয় তেমন কিছুই হবে, কিন্তু অর্ণবকে দমে গেলে চলবে না। সে তুমি আপনি সম্বোধন এড়িয়ে সরাসরি বলল, আজ নূপুরদের বাড়ি যাব, দাদি বিকেলে তৈরি থেকো। বিকেল বললেও অর্ণবরা রওনা হলো নূপুরের খাবারের পরপরে। দাদি নিজেই তাড়া দিলেন তাড়াতাড়ি যাবেন বলে। অর্ণব আর দেরি না করে তৈরি হলো। আজ বাইক নয়, দাদি যাবেন তাই উবার কল করেছে সে। আজ হঠাৎই মনে হলো গাড়ি এবার একটা কেনা দরকার। প্রায় 2-3 বছর ধরে ম্যানেজার আঙ্কেল জোর করছিলেন একটা গাড়ির জন্য। একটা কোম্পানির মালিক বাইকে করে বিভিন্ন মিটিং পার্টিতে উপস্থিত হয়, এটা নাকি দৃষ্টিকটু। ইমেজ রক্ষা করে চলা জরুরি, তাই কেনা প্রয়োজন। দাদি আর অর্ণি অবশ্য এই ব্যাপারে তাকে ডিমোটিভেট করে গেছে সর্বদা। তাদের গাড়ি লাগে না, অর্ণব বাইকে কমফোর্ট বেশি, সেই হিসেবে গাড়ি আর ড্রাইভারের খরচটা অযথায়। কিন্তু আজ হুট করে মাথায় এলো বিয়ের দিন বউ আনতে কি ভাড়ার গাড়ি নিয়ে যাবে? দ্য ইয়ংগেস্ট বিজনেসম্যান অর্ণব চৌধুরীর নিজের একটা গাড়ি নেই। হাস্যকর। উবার এলেই ভাবনা থেকে বেরিয়ে দাদিকে নিয়ে রওনা হলো শ্যামাঙ্গিনীর বাড়িতে। পথে অবশ্য দাদি তাকে দিয়ে মিষ্টি আর পান সুপারি কিনে নিয়েছিল। মন মতো কথাবার্তা যদি এগিয়ে যান তখন একেবারে সময় নিয়ে আক্ত করে তবেই বাড়ি ফিরবেন বৃদ্ধা। এমনই মনস্তাপে পা বাড়িয়েছেন পাত্রীর বাড়িতে। এ খবরটা অর্ণবেরও অজানা। আপনজনদের সাথে সবকিছু স্বাভাবিক থাকলে আজ তিনি ঘটা করে নাতির জন্য পাত্রী দেখতে আসতেন। বড় ভাসুর আর তার ছেলে পুলে বউ আর অর্ণবের খালা মামাদেরও ডেকে নিতেন। কিন্তু আফসোস, দুদিককার কোনো আত্মীয়ই তাদের জন্য মঙ্গলকর হয়ে পাশে নেই, তাই আজ শুধু নাতিকে নিয়ে চলে এলেন। গাড়ি এসে থামলো নাজিম সাহেবের বাড়ির সামনে। সদ্য রঙে ঝলমলে বাড়ির সামনে লোহার গেট পেরিয়ে ভেতরে ঢুকলো অর্ণব তার দাদিকে নিয়ে। বাড়ির সামনে খানিকটা আঙিনা, একপাশে বড় একটা বড়ই গাছ, পাশাপাশি কতগুলো আম গাছ। কিছুটা সামনে একতলা রঙিন দালান। দালানের মূল দরজায় লোহার কিছু গেট আধ খোলা। চোখে পড়ছে সেখানটায় অনেকগুলো নতুন জুতো জোড়া। বাড়িতে পড়ার মতো নেই, সে জুতোগুলো দেখিয়ে আন্দাজ করা যায় বাড়িতে হয়তো মেহমান এসেছে। অর্ণবের এবার অস্বস্তি হচ্ছে খুব। ভুল সময় এলো না তো? এক হাতে পান মিষ্টির অনেকগুলো প্যাকেট, অন্য হাতে দাদিকে আগলে রাখা। আচমকা অর্ণবের বেশ ওজন অনুভূত হলো হাতের প্যাকেট আর দাদিকে ধরে রাখাটা। ধীরে পায়ে দরজার কাছটাই দাঁড়ায় সে। দাদি এবার আওয়াজ তুলে ডেকে উঠল,
নূপুর দিদি ভাই, বাড়িতে আছো? প্রথম ডাকে কারো সাড়া পাওয়া গেল না। দ্বিতীয়বার আওয়াজ তুলতে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন নাজিম সাহেব। পেছন পেছন এলো তার স্ত্রী আর ছোট ছেলে তুতনু। দরজায় দাঁড়ানো অর্ণবকে দেখে ভরকে গেলেন নাজিম সাহেব। মুখ খুলে কিছু বলার আগেই দাদি আবার খুলে বসলেন। অসময়ে এসে পড়লাম বাবা, কিছু মনে করো না বাবা। এটা কি বৌমা? মা একটু ধরো তো আমাকে। বৃদ্ধা আপন মনে এক একজনকে এক এক কথা বলে চলছে, অথচ একটাবার ভালো করে তাকালে দেখতে পেতে নাজিম সাহেবের মুখটা কেমন থমথমে। নাজিমের স্ত্রী বৃদ্ধাকে না চিনলেও কথা শুনে আগে বৃদ্ধাকে ধরে ঘরে এলেন। লম্বাটে ঘরগুলো ঠিক মাঝখানের ঘরটায় বসার ঘর, আর সেখানটায় বসে আছে কিছু মেহমান। তাদের পাশে মাথায় ওড়না টেনে বসে আছে নূপুর। সদর দরজা থেকেই তার চোখে পড়ছে অর্ণবের। সে এক মুহূর্তের জন্য পলক ফেলেনি নতজানু হওয়া মুখটা থেকে, কিন্তু নাজিম সাহেব কিছুটা তাড়া দিয়ে অর্ণব আর দাদিকে পাঠিয়ে দিলেন নূপুরের ঘরটাতে। তাদের শোবার ঘরটাতে ও মেহমান দুজন মহিলা বসেছে বিধায় নূপুরের খালি ঘরটাতেই তাদের বসাতে হলো। অনেকটা সময় পেরিয়ে গেলেও যখন কারো হুদিশ মিলল না, তখন দাদি মুখ খুললেন। কি রে দাদা ভাই, কেউ তো আর এলো না এখানে। মনে হলো সামনের ঘরে কিছু মানুষ দেখছি, ভুল সময় আসলাম না তো? দাদির মনোভাব যা অর্ণবেরও ঠিক তেমনই হতো যদি না কাল নূপুরের বাবার সাথে সাক্ষাতে নেতিবাচক কথা হতো। কিন্তু এই মুহূর্তে মন বলছে তার ইচ্ছাকৃত ভাবে অপমান করেছে। আর নূপুর সে ওখানে ওভাবে কেন বসে আছে? ভাবনার প্রসার ঘটার আগে এই ঘরে উপস্থিত হলেন নূপুরের মা। অর্ণব জানে নূপুরের সৎমা আছে। মহিলাটার আচরণ কেমন তা না জানলে এই মুহূর্তে তার হাতের ট্রে দেখে মনে হলো আন্তরিকই হবেন। বসেন চাচি, পরিচয় তো এখনো ঠিকঠাক পাইলাম না, তবুও একটু শরবত খান। দাদি আর অর্ণব দুজনেই যেন অবাক হলেন মহিলার কথায়। মুখের উপর কেউ এভাবে বলতে পারে? তার অবশ্য প্রতিক্রিয়া দেখানোর পূর্বেই মহিলা আবার বললেন, বাড়িতে এমনিতেই মেহমানে ভরা, পাত্রপক্ষ না গেলে এদিকে নজর দিতে পারতাছি না। তা আপনারা কি দুপুরে খাইয়ে আসছেন? মুখের উপর কথাগুলো বেশ লাগছে দাদির। অর্ণবের শীতল দৃষ্টি প্রচন্ড ক্রূর হয়ে উঠেছে ততক্ষণে। দাদিকে ভালো করে জানেন বলে দ্রুত হাত চেপে ধরলেন দাদি, যার অর্থ সামলে যাও ভাই। না না, খাওয়ার চিন্তা করতে হবে না তোমার। তুমি শুধু একটুকু কও পাত্রপক্ষ কার জন্য আসছে। কার আবার? আমার সৎ মাইয়ের বিয়ে ঠিক করতেছে। দিন তারিখ পাকা হয়েছে? না, সবে তো আংটি বদল। আগামী সপ্তাহে আমরা যাইয়া ঠিক করবো। আংটি দিন। আংটি বদল হয়ে গেল নূপুরের। এত তারা কই? অর্ণব তো কত বিগ্রহ হেরিয়ে এখনো নিজেকে একান্ত তার করবে বলে এত দূর এলো। আচমকা রাগের উত্তরণ হয়ে গেল। এদিক ওদিক চোখ ঘুরিয়ে নজর আটকালো রিডিং টেবিলের উপর মোটা একটা বইয়ে। বইয়ের সামনের দিকে আঁচড় কেটে বাঁকা করে এন, তার সাথে সংযুক্ত এই লেখা। স্পষ্ট চোখে পড়ার মতো যুক্ত সে অক্ষর। তার কোন কথাতেই কান নেই, যেন সে সব মনোযোগ আটকে আছে বইয়ের সে অংশে। মেয়েটা কেমন ভালোবাসে তাকে, পাগলের মতো। না, পাগলকেও হার মানায় তো। অর্ণবের ইচ্ছে করলো বইয়ের একটু ছুঁয়ে দেখতে। সে সত্যি এগিয়ে গেল টেবিলের সামনে। দাদিয়া নূপুরের সৎমায়ের কোনো কথায় আর প্রবেশ করল না তার শ্রবণ ইন্দ্রিয়ে। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল বইটা। পর মুহূর্তে দৃষ্টিতে কাড়ল খোলা বইয়ের পাতা, যেন তার জন্যই খুলে রেখেছিল কেউ। নজর বুলিয়ে আরো যেন হতবিহবল হয়ে পড়ল অর্ণব। কি চমৎকার হাতের লেখাই! বইয়ের পাতায় উপর স্পষ্ট করে লেখা, আমার জল্লাদ মশাই। পাশে আঁকা গোফ সহ একটা অবয়ব। কেমন পাগলমি! একাডেমিক বইয়ের পাতায় এসব লেখা। নূপুর কি জানতো সে আসবে? আর তা যিনি কি এভাবে বইটা খুলে রেখেছে? সদা সতর্ক, চৌকস মানব বর্ণ বাজ কতটা বিখিয়ালি সে নিজেই জানে না। দাদির অনবরত ডাক তাকে ঘোর থেকে টেনে আনলো বাস্তবে। অর্ণব দাদা ভাই, আমার ফিরে যাওয়া দরকার। দাদি খুব থেমে থেমে রুদ্ধ শ্বাসে বাক্য সম্পন্ন করলো। অর্ণব শুনল, তবু বুঝলো না যেন দাদির কথা। সে কেমন বোকার মতো চেয়ে রইল শুধু। দাদি এবার এগিয়ে এসে নাতির হাত ধরলেন। চলো ভাই, আর এখানে কাম নাই আমাকে। না দাদি, আমি একটু কথা বলে যেতে চাই আঙ্কেলের সাথে। দেখো ভাই, মাইয়া মানুষের দোষ অনেক হয়। আজকা যা পরিস্থিতিতে তাতে কারো দোষ নাই, কিন্তু
আমরা যদি এখন নূপুরের বাবারে ডাকি, কথা কই, পাশে যেই মেহমান আইছে তাদের মনে সন্দেহ হইতে পারে, আর কোনো কথা বাজলে মাইয়ারা বদনাম হইব। অর্ণব যেন বুঝলো দাদির কথা, সে চুপ রইল, কিন্তু কথা না বলে ফিরে যেতে নারাজ হলো। তাই বিকেল অবধি তারা বসে রইল নূপুরের ঘরে। এরই মাঝে নূপুরের আংটি বদল হলো, মিষ্টি মুখ হলো। তারপর যখন নূপুরকে বসার ঘর থেকে বের করা হলো, তার বাবা তাকে নিজের ঘরে আসতে বাধা দিয়ে পাঠিয়ে দিল ছাদে। কোনাক্ষরে সে জানতে পারল না তার একান্ত কামরাটিতে ঘন্টার পর ঘন্টা তারই মন পুরুষটা বসে আছে। নিয়তির খটা করে ছড়িয়ে দেওয়া বিষাদ সে পায়ে মারিয়ে উদাস বেলা কাটিয়ে দিল ছাদের কার্নিশে বসে। ভাগ্য পরিবর্তন হয় এ কথাটা বরাবরই অর্ণব মন থেকে মানত। মানে বাবার রূপতে থাকা ব্যবসার ভাসমান রূপ, অনির সাথে শিবলির জায়গায় রিদওয়ানের বিয়ে, এগুলোই তো চমৎকার প্রমাণ। তারা নূপুরেরও ভাগ্য নিশ্চয়ই পরিবর্তন হবে কোনো একভাবে, কোনো একরকম করে। দাদিকে নিয়ে বাড়ি ফিরে সে কিছু সময় বসেছিল বাড়ির পেছনের খোলা জায়গায়। নিজের সাথে বোঝাপড়ার নিমিত্তে বসে থাকলেও কিছুই বুঝতে পারল না শেষ অবধি। মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগলো। তারপর মনে হলো এত ভেবে কি করবে, নূপুরের তো বাগদান হয়ে গেছে। অবশ্য অন্য কারো হবু বউকে নিয়ে এত ভাবার মতো কচি বয়স কি তার এখনো আছে? নেই তো। আসলে মন তার অপরিপক্ক নয়, তাই রাতটা সে দিব্যি কাটিয়ে দিল অফিসের টুকরো কাজ করে। পরের দিন নিয়মমাফিক জীবন শুরু, অফিস বাড়ি। সারাদিনে দুবার দাদির খোঁজ, অনির সাথে কথা কেটে গেল আরো একটা দিন। অপরদিকে নূপুরেরও কেটে গেছে সময় ঘুমিয়ে ঘুমিয়ে। সে ঘুম তার এমনি এমনি আসেনি। বাবার ওষুধের বক্সে থাকা বহু পুরাতন পাতায় পড়ে থাকা দুটো ঘুমের ট্যাবলেট গিলে নিয়েছিল সকালে নাস্তার পর। কি জানি সে দুটো ডেট আছে কি নেই, তার তো শুধু জানার কথা। ওগুলো হলো ঘুমের বড়ি, ব্যাস গলা দিয়ে দিল। তারপর থেকে দিনটা কখন ফুরিয়ে গেল টের পায়নি নূপুর। এরই মাঝে ফতমা বুঝি ডেকেছিলেন বার কয়েক দুপুরের বেলায়। ফোন বেজেছিল, তুতুন বসেছিল কানের কাছে, কিছু বলেছিলও তাকে। কোনো কিছু ঠিকঠাক যেন কানে পৌঁছায়নি। এই সন্ধে লগ্নে ঘুম ভাঙলেও মাথাটা হয়ে আছে ভার। মনে হচ্ছে কেউ বুঝিয়ে এক মন পাথর চাপিয়ে দিয়েছে মাথার উপর। ঘুমের রেশ কিছুতেই কাটছে না। গোসল করা দরকার, কথাটা ভাবতেই কাপড় চোপড় নিয়ে ঢুকলো গোসলখানায়। শাওয়ার ছেড়ে নিচে দাঁড়াতেই গা কেঁপে উঠল ঠান্ডা পানি ঝাপটায়। ধীরে ধীরে মস্তিষ্ক সচল হতে লাগলো। এবার নজরে পড়ল হাতের আঙ্গুলে থাকা আংটিতে। চকচকে সোনার কারুকার্য শোভিত 5 আনা সুন্দর এই আংটিটা তো শুধু আংটি নয়, এক নতুন জগতের সাথে তৈরি হওয়ার সন্ধিপথ এই আংটি। খুব কাছে, হৃদয়ের ঠিক গভীরে বসবাস করা এক গোমরামুখ মানবের উচ্ছেদকারী এই আংটি। ঠান্ডা পানিতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা মুশকিল মনে হতেই কাপড় পাল্টে বেরিয়ে এলো নূপুর। গামছাতে চুল পেঁচিয়ে রান্নাঘরে ঢুকে চায়ের পানি বসিয়ে তুতুনকে দেখছিল। কোথায় আছে ভাইটা? তখনই সামনে পড়ল ছোট মা। আজ কাল তিনি নামাজি হয়েছেন খুব। মাত্রই মাগরিবের নামাজ শেষ করেছেন বোধহয়, তাই মাথায় এখনো হিজাব পেঁচানো। তাকে এড়িয়ে নূপুর রান্নাঘর ছাড়তে চাইছিল, তার হলো না। মহিলা পেছন থেকেই বলে বসলেন,